এখন আমরা শুনবো গল্প কথা। আপনাদের সামনে গল্প কথা পরিবেশন করবেন লোধা জনগোষ্ঠীর প্রতিনিধি বঙ্কিম ভক্তা। আমি বঙ্কিম বাবুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবেন। সম্মান জানাই রাজ্য স্তরে ভাষা মেলাকে, সম্মান জানাই, স্বাগতম জানাই যিনারা ডাইরেক্টর বা যিনারা এই ব্যবস্থাপনায় যুক্ত, ওনাদের আমি শ্রদ্ধা ভালোবাসা গুরুজনদের প্রণাম জানিয়ে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে লোধা ভাষা, লোধা সবর ভাষা এইটা কেমন হয় তা বিস্তারিত বলার চেষ্টা করব। তো লোধা শব্দের ভাষাটা বিশেষ করে পশ্চিমবাংলায় ঝাড়গ্রাম জেলার মধ্যে বেলপাহাড়ি, জামবনি, ঝাড়গ্রাম, রায়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মধ্যে রয়েছে নারায়ণগড়, ডেবরা এবং মেদিনীপুরের বিভিন্ন জায়গায় লোধা বস্তিগুলো রয়েছে। এবং এদিকে আমাদের রয়েছে পুরুলিয়াতে লোধা ভাষাটা একটু অন্যরকম, কুরমালি ভাষার সঙ্গে যুক্ত, অর্থাৎ মাহাতো রাজ্যের ভাষায় কথা বলে থাকেন। পুরুলিয়াতে আমাদের লোধা সবররা বা বাঙালিরা বা ব্রাহ্মণেরা, বেনার্জি, চ্যাটার্জি সবাই কিন্তু মাহাতো ভাষা মিশিয়ে কথা বলে। উড়িষ্যাতে আমাদের লোধা ভাষার প্রচলনটা প্রচুর আকারে আছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতে পাথর প্রতিমাতেও আমাদের লোধা ভাষার লোক আছে এবং লোধা ভাষাতে কথা বলে। একজন বলছিলেন যে ভাষা কেউ বলতে চায় না, নিজের ভাষা একটু প্রেস্টিজে লাগে, এরকম একটা আগে আমাদের দাদা বলছিলেন, স্বাভাবিক। তো আমাদের ভাষা আছে ঠিক, ভাষায় গানও আছে, গানের টান একটু উড়িয়া সুরের হয়, উড়িষ্যার সুরেরও হয়। আমাদের নাচও আছে, সেই নাচ শুনে থাকবেন। চাং নৃত্য, অর্থাৎ সিনেমার যে প্রসেনজিৎ যে গোল আকারে বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকেন, সেরকম ধরনের চাং তৈরি করে নিজেরাই তা বাজিয়ে এবং ছেলেমেয়েরা নৃত্য করত। সেই নৃত্য এখন বর্তমান আস্তে আস্তে বিলুপ্তের পথে। তো এই জাতিটা অনেকটাই পিছিয়ে, তাই ভাষা বা শিক্ষা এই দিকে খুব একটা নজর নেই। দিন আনতে দিন খাই বললেই চলে, তাতে ভাষা, কে কী ভাষা, কোথায় কী করলো কী না করলো, দেশের খবর দোষের খবর কেউ রাখতে চায় না। যাই হোক, আজকে রাজ্য স্তর থেকে ভাষা মেলায় ইনভাইটেড করেছেন, আপনাদের স্বাগতম জানাই। আমি আমাদের ভাষায় একটা গল্প বলবো, তারপর সেটা আমি বাংলায় অনুবাদ করে দেব। তো ভাষাটা মনে হয় একটু একটু বাংলা মেশানো, কোথাও কোথাও রয়েছে। আমি সেই গল্পে ঢুকে যাই। আমাদের যেটা জাতির ভাষা, লোধা ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় ঢুকে যাচ্ছি, তারপর বাংলায় আমি অনুবাদ করে দেব। আমি গল্পটা শুরু করছি। গল্পের শিরোনাম হচ্ছে ব্রাহ্মণরা লোধা শব্দের জামাই কেন। রথযাত্রা প্রচলনটা কিভাবে শুরু হলো, এই দুটা এই জায়গায় মিশিয়ে আছে। তাই লোধারা ব্রাহ্মণটাকে জামাই বলে এবং ওর সঙ্গে ছোট করে রথযাত্রা প্রচলনটাও ঢুকানো আছে। আমি শুরু করছি আমাদের ভাষায়। অবন্তী রাজ্য, সেই রাজ্যের রাজা থালেক রাজা ইন্দ্রদ্যুম্ন। বিষ্ণুর পরম ভক্ত। রাজার ভাই বিদ্যাপতি। তো একদিন রাজা স্বপন দেখলেন
রাজাকে স্বপনে বলছে ঠাকুর যে তুই একটা মন্দির তৈরি কর, মন্দির ঠাকুর প্রতিষ্ঠা করা দরকার আছে। রাজা তখন চিন্তা করলেন যে আমি ঠাকুর পাবো কাই, আর কিভাবে ঠাকুরকে খুঁজব। তখন সেই রাজা কী করছে না, তার যত প্রজারা আছে সবাইকে দায়িত্ব দিচ্ছে যে তোরা সবাই যা, যেখানে ঠাকুর পাওয়া যাবে সেটাকে নিয়ে আসতে হবে। ছলে বলে যে করি সব বলতে নিয়ে আসতে হবে। এদিকে রাজা মন্দিরের কাজ শুরু করছে। তার যে নব্বর প্রজারা ঠাকুরের পূজারে বিভিন্ন বনে জঙ্গলে ঘুরতে গেছে। পূর্ব দিকে রাজার নিজের ভাই বিদ্যাপতি ঠাকুরকে খুঁজতে গেছে বনে বনে। পূর্ব দিকে নিজের ভাই বিদ্যাপতি ঠাকুরকে খুঁজতে খুঁজতে এক সময় উড়িষ্যায় পৌঁছায়। উড়িষ্যার বনে জঙ্গলে বনে বনে ঘুরতে ঘুরতে একদিন এক সুন্দর ঝিঝাকে সাক্ষাৎ পায়। তখন বিদ্যাপতি ওর পরিচয় নেই যে তোর নাম কি, তোর বাপের নাম কি, তোর ঘর কোথায়। তখন যেটা বলে আমার নাম ললিত সবর, বাপের নাম রাজা সবর বিশ্ব বসু। তখন সেই বিদ্যাপতির লক্ষ্যটা তাহলে যে ঠাকুর সংগ্রহ করা, ঠাকুরটাকে ম্যানেজ করা, কোথায় ঠাকুর পায়। তখন সেই জিচার সঙ্গে বিদ্যাপতি জিচাটার ঘরকে যায়। জিচার ঘরকে যাওয়ার পরে বিদ্যাপতি দেখে যে ললিতার বাপ দিন দিন গভীর বনে পূজা করতে যায়। তার কারণটা কি? এদিকে ললিতা সবর আর বিদ্যাপতি প্রেম বন্ধনে আবদ্ধ হতে রয়েছে এবং বিদ্যাপতি মনে করে আমি যদি নিজেটাকে ভালোবাসে বিবাহ নাই করি তাহলে ওর বাপের পূজার জায়গাটা আমি খুঁজে পাবো না। সেই জন্য সে ললিতাকে বিবাহ করে ফেললেন। বিবাহ করার পরেই শ্বশুর বিশ্ববসু সবরকে বলে আমি সেই পূজার জায়গাটা দেখতে যাব। তখন বিশ্ববসু সবর বলে যে আমি নিজেকে পারি, তবে একটা আমার নিয়ম আছে, সেই নিয়মটা মানলে আমি বনে পূজার জায়গাটা দেখাতে পারি। বিদ্যাপতি তখন বলে যে কি নিয়ম আছে? তখন তার শ্বশুর বিশ্ববসু সবর বলে কালো কাপড়ে আমি চোখ বাঁধি বনের ভিতরকে নিয়ে যাব। জামাই বিদ্যাপতি বলতে আমি রাজি, আমি যাতে রাজি। ঠিক আছে আমি কালকে নিয়ে যাব। বিদ্যাপতি তো জাতিতে ব্রাহ্মণ, সেও ঠিক করে রাখছে আমাকে যখন চোখ বাঁধে নিয়ে যাক তার আমাকে রাস্তাটা তৈরি করে রাখতে হবে। পরের দিন সকাল থাকি বিদ্যাপতি কি করছে, পকেটে সরিষা পুরি রাখছে। সরিষা পুরি রাখার পরে এবারে যথাসময়ে তার শ্বশুর বিশ্ববসু বলে এবারে চলো যাই তাহলে জঙ্গলে ঠাকুর দেখতে। কথা মতো কালো কাপড় দিয়ে করে চোখ বাঁধি চলে গেছে জঙ্গলের রাস্তায়। বিদ্যাপতি কি করছে, হাঁটতে হাঁটতে সরষা ফেলতে ফেলতে চলছে। তার শ্বশুর বিশ্ববসু সবর সে তো আর বুঝতে পারে না যে পকেট থেকে কি ফেলে দেয়। যথাসময়ে গভীর বনের মধ্যে পৌঁছে দেখলে যে চোখ খোলার পরে রেখে এক মূর্তি, সেই মূর্তি দেখা অসম্ভব। প্রখর লাইট, টর্চ লাইটের মতো লাইট, যাই হোক যতটা দেখার ততটাই বিদ্যাপতি দেখছে। আবার চোখে বাঁধি করে তাকে ঘরে নিয়ে আসছে। কয়েকদিন পরে যথারীতি কাটে, কয়েকদিন পরেই বর্ষা হয়, টুকুটুকু মেঘের জল হয়। জল হওয়ার পরেই সরষা গাছ উঠে
যথারীতি ফুল ফুটে যায়। ফুলটা ফুটতে শুরু করে সরষা গাছে। কয়েকদিন পরেই বিদ্যাপতি প্ল্যান করছে যে আমি এরপরে গভীর বনে যাই সেই ঠাকুরটাকে চুরি করব। তার পরিকল্পনা অনুযায়ী সে কি করছে, সরষা ফুল দেখতে দেখতে গভীর বনে যাই করি ঠাকুরটাকে নিয়ে করি চম্পট অবন্তী রাজ্যে। ঠাকুরটা যখন চুরি করে নিয়ে গেল বিদ্যাপতি অবন্তী রাজ্যে, অবন্তী রাজ্যের রাজা তখন সেই ঠাকুরকে মন্দিরে রাখলেন, কিন্তু ঠাকুরটা তো চেনা যায় নাই। আসলে সেই ঠাকুর হচ্ছে নীলমাধব, ওকে তো চিনতে পারা যায় না। তখন রাজা ইন্দ্রদূত বলে, আমি তো কিছুই বুঝতে পারি নাই, আমি কি ঠাকুর, কি পূজা করব কি নাই। তখন সেই ঠাকুর রাজাকে স্বপন দেয় যে আমি নীলমাধব, আর সমুদ্রের পাড়ে একটা গাছের ডুঙ্গি নাগছে, ওকে নিয়ে আসি, ঠাকুর তৈরি কর, মন্দিরে প্রতিষ্ঠা কর। তখন তার কথা মতো সে সমুদ্রের পাড়ে গেছে লোকজন নিয়ে করি। সেই কাঠটা আবার কিসের কাঠ? সেই কাঠ যারা সবর একদিন জঙ্গলে শিকার করতে যাই, বনে শিকার করতে যাই, যারা সবর তো বোকানক গাছের ডালে ময়ূরের আকারে কৃষ্ণ ঠাকুর ঝুলতে থাকেন, ওকে ময়ূর মনে করি যারা সবর কাঁড় মারে, তখন সে তৎক্ষণাৎ মারা যায়। কৃষ্ণ ঠাকুরকে পোড়ানো হয়, কিন্তু আগুনে সমস্ত শরীর পুড়ি গেলেও তার হৃদপিণ্ডটা পড়ে নাই। সেই হৃদপিণ্ডকে বিজয় করে সমুদ্রে ফেলে দিয়েছে। ফেলার পরে সেই হৃদপিণ্ড কাঠ হয়ে করে চলে গেছে একবারে সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে যাওয়ার পরে সেই কাঠকে রাজা নিয়ে আসছে। সেই কাঠটাকে ঠাকুর তৈরি করার জন্য মিস্ত্রি দরকার। তাহলে মিস্ত্রি কে তৈরি করে? রাজ্যে যত কারিগর আছে, ভালো দক্ষ কাঠ মিস্ত্রি আছে, ওরাকে সবকে ডাকছে, কিন্তু সেই কাঠের একটা টুকরা ছড়াবার রকম কারো আর ক্ষমতা হলে নাই। যত অস্ত্র সব ভোঁতা হয়ে গেল। দিনের শেষে একটা বুড়া মিস্ত্রি, কাঠ মিস্ত্রি হাজির হচ্ছে। সে বলতে চাইছে যে আমি একবার চেষ্টা করব, দেখবো একটু হাত নাগাই। সবাই হাসে, দূর এ কবেকার বুড়া, এ আবার কি ইহা করে, ঠাকুর তৈরি করে। কৌতুক হলে সবাই হাসাহাসি করে। অনেক আবেদন অনুরোধ করার পরে রাজা বলে, ঠিক আছে একবার চেষ্টা করো। সে বুড়া মিস্ত্রি সে কাঠকে তার নখ দিয়ে কোটাতেই তার কাঠ ভাগ হয়ে যায়। তা সেই তো আসল ভগবান। এরপরে ঠাকুর তৈরি করার দায়িত্বটা রইল সেই বুড়া মিস্ত্রির উপর। বুড়া মিস্ত্রি বলতে চাই যে আমার একটা নিয়ম আছে, সেই নিয়ম যদি মানতে চাও তাহলে আমি কিন্তু ঠাকুর তৈরি করতে রাজি হব। রাজা বলতে চাই যে কি নিয়ম আছে? নিয়মটা সেই মিস্ত্রি বলে যে আমি একটা বন্ধ ঘরে 21 দিন ঢুকি রইব, সেখানে আমার খাওয়া দাওয়ার দরকার নাই, আমার জলের দরকার নাই, পানির দরকার নাই, আমাকে টাকার দরকার নাই। আমি 21 দিনের পরে মূর্তি তৈরি করার পরে আমি বেরাবো। এই শর্ত ঠিক আছে। সেই মিস্ত্রি শুরু করছে ঠাকুর তৈরি করা। ঠিক আছে, আমি তাহলে বাকিটা বাংলায় বলে দিচ্ছি যে সেই ঠাকুর যখন তৈরি করার দায়িত্ব বয়স্ক লোকটা নিল, তখন সেই দায়িত্ব নিয়েছিল 21 দিন। কিন্তু প্রত্যেক দিন একজন করে সেই গেটের গোড়ায় দেখাশোনা করতো। দেখাশোনা করার পরে অ্যাকচুয়ালি আমি জানতাম যে আগে আর ভাষায় বলবো, তারপর বাংলায় অনুবাদ করে দেবো। সেই অনুবাদটা আর করা হবে না, যেটুকু এগিয়ে গেছি শেষের বেলা চলে এসেছি। আচ্ছা, সেই ঠাকুর তৈরি করার দায়িত্বটা যে বয়স্ক মিস্ত্রি নিয়েছিলেন, এবং উনি দায়িত্ব নিয়েছিলেন যে আমার 21 দিন শর্ত ছিল, 21 দিন দরজা খোলা যাবে না, আমাকে খাবার দেওয়া দরকার নেই, জল দেওয়া দরকার নেই,
আমি 21 দিনের পরে বেরোবো। প্রত্যেক দিন একজন করে ডিউটি করতে দরজার গোড়ায়। 17 দিনের মাথায় রানী গুন্ডা দেবী গুমচা দেবী ও দায়িত্ব পড়েছে দেখভালের জন্য। গেটের গোড়ায় দেখছে এতদিন শোনা যাচ্ছিল, ঠাকারটুকু শোনা যাচ্ছিল ওর ভিতরটা, আজকে তো চুপচাপ মনে হয় এই বয়স্ক মিস্ত্রি মারা গেছে। সে আর ধৈর্য থামাতে পারলো না, তখন সে বলছে দরজাটা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল যে ঠাকুরগুলো অর্ধ তৈরি হয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রা অর্ধটা তৈরি হয়েছে। তাতে জগন্নাথ বলল আমি সন্তুষ্ট আছি, মন্দিরে প্রতিষ্ঠা করুন। মন্দিরে প্রতিষ্ঠা করতে গেলে কিছু নিয়ম আছে, সেই বসু সবরকে ডেকে আনতে হবে। বসু সবরের উপস্থিতিতে যজ্ঞ করে মন্দির প্রতিষ্ঠা হবে। বসু সবরকে আবার আনতে গেলে তার একটা শর্ত আছে, 6 থেকে 7 ফিট কেটে যাবে সেসব বসু সবরকে আনতে গেলে। তাতেও রাজি হলো রাজা, ঠিক আছে। কিন্তু যখন বসু সবরের সন্ধানে তার প্রহরীরা গেল তখন কিন্তু অলরেডি 6-7 ফিট কেটে গেছে। ফিরে আসতে আসতে রাজ্যে আর লোকজন কেউ নাই, শুধুমাত্র রানী বেঁচেছিলেন। রানী যখন বেঁচেছিলেন সে বসু সবর এসে মন্দির প্রতিষ্ঠা হলো, ঠাকুর প্রতিষ্ঠা হলো। তখন জগন্নাথ বলেছিলেন মাসি, সে তাকে মাসি, রানীকে সে মাসি বানালো এবং মাসিকে বলল আপনার কি বর আছে চাউন, তাহলে আমি সেই বর দিতে রাজি আছি। রানী বলছে আমার কোনো বর নাই, আমার ভক্তরা সেবা পালে যথেষ্ট, সেবা করতে পারে যথেষ্ট, তবে আর আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আর তখন জগন্নাথ বলছেন আজ থেকে আপনি আমার মাসি, প্রত্যেক বছর আমি আষাঢ় মাসে আপনার বাড়িতে 9 দিন থাকবো, 9 দিন থাকবো, সেটাই হবে রথযাত্রা। আর বসু সবরকে ডিমান্ড করেছিল যে আপনি কি চান, আমার কোনো চাই নাই। তখন জগন্নাথ বলছিল লতা শব্দের মধ্যে জগন্নাথ শব্দ রয়েছে, এই চিন্তার কোনো কারণ নাই, আপনি যখন ডাকবেন তখন পাবেন। আর ললিতা জামাই কেন হয়েছিল ব্রাহ্মণ বলছিলাম আগেই, যে সেই ললিতা শবরকে জঙ্গলে যখন পেয়েছিল ওই বিদ্যাপতি রাজার ভাই, তখন সে তাকে বিয়ে করেছিল বাড়িতে গিয়ে, তাই সে লতা শবরদের জামাই। এইটুকুই আমার ছোট করে বললাম। আমি চাইছিলাম যে এইটা বলার পরে বাংলায় অনুবাদ করবো, আপনারা যদি এটা অটোমেটিক আইডিয়ার মধ্যে পেয়ে গেছেন। আমি আরেকবার সবাইকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জোহার স্বাগতম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ।